বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে শুধু চীনের ম্যান্ডারিন ভাষাই বাধ্যতামূলক করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে এমন বিভ্রান্তিকর দাবি ছড়ায় ভারতের কয়েকটি গণমাধ্যম। অথচ বাস্তবে সরকারের আন্তর্জাতিকভাবে চাহিদা সম্পন্ন একাধিক ভাষার মধ্য থেকে তৃতীয় ভাষা শিক্ষার পরিকল্পনার কথা জানিয়েছে, শুধু ম্যান্ডারিন নয়। ওদিকে বিএনপির মিডিয়া সেলের লোগো ব্যবহার করে বিএনপি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ডের নামে ছড়ানো হয় আরেকটি ভুয়া ফটোকার্ড। শুধু তাই নয়, মিয়ানমারের হোমলিন নদীর বন্দরে পুরনো বিস্ফোরণের ভিডিওকে টেকনাফ সীমান্তে বিমান হামলার দৃশ্যের দাবিতেও ছড়িয়েছে বিভ্রান্তি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে দিচ্ছে। সম্প্রতি বিএনপির মিডিয়া সেলের লোগো ব্যবহার করে সামাজিক মাধ্যমে প্রচার হওয়া একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে বিএনপি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। এতে কয়েকজন পরিচিত ব্যক্তির নাম উল্লেখ করে পুরস্কার দেওয়ার দাবিও করা হয়, কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটির কোনো সত্যতা নেই। বিএনপির ভেরিফাইড পেজ, মিডিয়া সেলের পেজ কিংবা মূলধারার কোনো গণমাধ্যমে এমন ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খানও বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন। ওদিকে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি বলেছেন বাংলাদেশের স্কুলগুলিতে বাংলা ও ইংরেজির পাশাপাশি ষষ্ঠ শ্রেণী থেকে চীনের ম্যান্ডারিন ভাষা তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক চালু করা হবে। তবে অনুসন্ধানে দেখা গেছে নীতিগত পরিকল্পনাকে ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর এই দাবিটি প্রচার করা হয়েছে। মূলত বিএনপির নির্বাচনী ইশতেহার, অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য এবং তারেক রহমানের বক্তব্য সব ক্ষেত্রেই বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান সহ আন্তর্জাতিকভাবে চাহিদা সম্পন্ন একাধিক ভাষার মধ্য থেকে তৃতীয় ভাষা শিক্ষার পরিকল্পনার কথা বলা হয়েছে, শুধু ম্যান্ডারিনকে বাধ্যতামূলক করা নয়। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে টেকনাফ সীমান্তের ওপরে হামলার দৃশ্যের দাবিতে একটি বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার হলে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা। কিন্তু যাচাই করে দেখা যায় ভিডিওটি চলতি বছরের 1 জুলাইয়ের বিমান হামলা নয়। এটি গত 20 এপ্রিল মিয়ানমারের সাগাই অঞ্চলের হোমালিন নদীর বন্দরে তেলবাহী ট্যাঙ্কারের অগ্নিকাণ্ড ও ধারাবাহিক বিস্ফোরণের পুরনো ভিডিও। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। ভারতে মুসলমানদের উপর নির্যাতনের দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তৈরি হয় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা, অথচ দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এটি 2025 সালের সেপ্টেম্বরে ভারতের তেলেঙ্গানায় এক বিবাহিত হিন্দু নারীকে তার পরিবার জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগের ঘটনার ভিডিও। ভারতীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী আরও নিশ্চিত হওয়া যায় সংশ্লিষ্ট নারী পুরুষ উভয়ই হিন্দু ধর্মাবলম্বী। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করেই ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফাইসাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখলাম, ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকার মেহেদী হাসান আকাশ যুক্ত হচ্ছে তাদের সাথে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমেই প্রশ্নটা রাখতে চাই মেহেদী হাসান আকাশের কাছে। মেহেদী হাসান আকাশ, আমরা সাম্প্রতিক সময়ে যে ধরনের অপতথ্য বা গুজব দেখতে পাচ্ছি দেশ, দেশের বাইরে এবং ব্যক্তি নির্ভর এবং প্রতিষ্ঠান নির্ভর, কি ধরনের আসলে গতিবিধি বা কি ধরনের প্যাটার্নগুলো দেখতে পাচ্ছি বা উদ্দেশ্যই বা কি? ধন্যবাদ আপনাকে। আসলে সাম্প্রতিক সময়ে যদি আমি গুজবের প্যাটার্ন নিয়ে বলতে যাই, তাহলে আসলে বলতে হবে যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি টেন্ডেন্সি দেখা যাচ্ছে ভুয়া মন্তব্য কেন্দ্রিক এবং পুরনো বা ভিন্ন ঘটনার ভিডিওকে রাজনৈতিক ইস্যু বানিয়ে সেটাকে প্রচার করা হচ্ছে। যেমন আপনি যেটা কিছুক্ষণ একটা উদাহরণ দিলেন যে ভারতের মুসলমান নির্যাতনের দাবিতে প্রচারিত ভিডিওটি একদমই ভিন্ন ঘটনা ছিল।
তেমনি আমরা আসলে প্রায় দেখতে পাচ্ছি এই ধরনের বিভিন্ন ঘটনার ভিডিও, যেগুলো অধিকাংশ কিন্তু ভারতীয় দেখা যাচ্ছে, বিশেষ করে সহিংসতার ভিডিওগুলো, সেগুলো বাংলাদেশে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার ভিডিও দাবিতে প্রচার করতে দেখা যাচ্ছে। এছাড়াও একটা প্যাটার্ন দেখা যাচ্ছে যে, আপনি একটা উদাহরণ দিলেন মিডিয়া সেলের যে অ্যাওয়ার্ড আর কি, তো এরকম প্রায় একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্যাডের আদলে একদম একটা ভিন্ন প্যাড তৈরি করে কোনো কিছু প্রচার করা হচ্ছে। যেমন আমরা রিসেন্টলি একটা প্যাড, জাতীয়তাবাদী দলের একটা প্যাড দেখতে পাই, যেখানে হচ্ছে বলা হচ্ছিল যে আমানুল্লাহ আমানকে সভাপতি করে ছাত্রদলের নতুন কমিটি করা হয়েছে, যেটা পরবর্তীতে বিএনপি নিশ্চিত করেছে যে এটি একটা ভুয়া প্যাডের ছিল। তাহলে আসলে মেহেদী এই হাসান, আপনি ধরনের কি মনে বিভিন্ন- করেন এই যে এই ধরনের প্যাটার্নগুলো আমরা যে দেখতে পাচ্ছি, এগুলি কি শুধু রাজনৈতিক নির্ভর, নাকি ক্লিক বেইট, নাকি ভিউ বাণিজ্য, কি ধরনের দেখছি আমরা? আচ্ছা, এগুলোর আসলে আমরা যদি গত জুনের আমাদের পরিসংখ্যানটা দেখি, পরিসংখ্যান বলতে গত জুনে আমরা প্রায় 425টি ভুল তথ্য শনাক্ত করেছি। এর ভিতরে মেজরিটি ছিল রাজনৈতিক গুজব, যেটা সংখ্যা ছিল প্রায় অর্ধেকেরও বেশি, 255টির মতো। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তবে আমরা দেখছি আসলে অধিকাংশ মানে মেজরিটিটা হচ্ছে রাজনৈতিক ভিত্তিক গুজব আর কি। মেহেদী হাসান, আপনি থাকুন আমাদের সাথে। ঠিক একই বিষয়টা নিয়ে চলে যেতে চাই আমাদের আরেকজন অতিথি ব্যারিস্টার মুস্তাসিম তানজিরের কাছে। মুস্তাসিম তানজির, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান নিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকারের সাথে কথা বলছিলাম। বেশ কিছু দিক আসলে উঠে আসলো। পুরনো ভিডিওকে নতুনভাবে ব্যবহার, সাম্প্রদায়িক দ্বন্দ্বকে উস্কে দেওয়া, এবং গত জুনের হিসেবটা যেমনটি মেহেদী হাসান বলছিলেন, গত জুনের হিসাবে যে পরিমাণ অপতথ্য বা গুজব আমরা দেখেছি, তার অর্ধেকেরই সমান রাজনৈতিক, বাকিগুলো হচ্ছে ক্লিকবেট সম্পৃক্ত অথবা ভিউ বাণিজ্য সম্পৃক্ত অপতথ্য বা গুজব। এই ধরনের গুজব বা অপতথ্য যখন ছড়ায় কোনো দেশের মধ্যে, কিভাবে আসলে আমরা প্রভাবিত হচ্ছি, আর এদেরকে কিভাবে আমরা আইনের আওতায় আনতে পারি, কি বলবেন? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে, যেমন সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং দেশে অস্থিরতা এবং অরাজক পরিস্থিতি এতে করে সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলিকে আইনিভাবে মোকাবেলার জন্য এই মুহূর্তে আমাদের কাছে সবচাইতে কার্যকরী যে আইনটি রয়েছে সেটি হচ্ছে দণ্ডবিধি আইন 1860। এটি 1860 সালে তৈরি হওয়া একটি ব্রিটিশ আমলের একটি আইন, যা 150 বছরেরও বেশি সময় ধরে আমাদের দেশে চলে আসছে। আর এর মধ্যে বেশ কয়েকটি সাইবার আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, তথ্য প্রযুক্তি আইন, এগুলো আমাদের দেশে তৈরি হয়েছিল। 2006 সালে তথ্য প্রযুক্তি আইন তৈরি হয়েছিল। পরবর্তীতে আপনারা জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সুরক্ষা আইন ইত্যাদি আইন তৈরি হয়েছিল, যার মধ্যে এসব বিষয় ঠেকানোর জন্য কিছু বিধান করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যেটি ঘটলো, রাজনৈতিক কারণে এই আইনগুলির ব্যাপক অপব্যবহার হওয়ার কারণে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই সাইবার আইন থেকে এই মানহানির যে বিষয়গুলো বা গুজব ছড়ানোর বিষয়ে পদক্ষেপ নেয়ার যে প্রভিশনগুলো, এগুলোকে পুরোপুরি তুলে দিলেন, কার্টেল করে দিলেন, যেটা আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, ফাইজ তাইয়েব আহমেদ, ওনাদের ফেসবুক পোস্টে ওনারা এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। বর্তমানে যে সাইবার সুরক্ষা আইন রয়েছে, সাইবার সুরক্ষা আইন 2026, তার মধ্যে এর মূলত এই অপতথ্য ঠেকানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা এ কারণে নেই, যে কারণে এই মাসের 3 তারিখে 5 সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে 5 জন মন্ত্রীকে নিয়ে, যার মধ্যে বর্তমান আইনমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং সম্প্রচার মন্ত্রী, ওনারা আছেন। ওনারা মূলত এই আইনটি সংস্কার করতে যাচ্ছেন, যেন পরবর্তীতে গুজব এবং অপতথ্য ছড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেওয়া যায়। এবং সেই আইনটি সরকার মানে সাইবার সুরক্ষা আইন 2026, এটি সংস্কার হওয়ার আগে পর্যন্ত আমাদেরকে মূলত দণ্ডবিধি 1860 যেটি আছে, পেনাল কোড 1860, তার 500 ধারা, 501 এবং 502 ধারা, এই মূলত এই 3টি ধারা ব্যবহার করেই আমাদেরকে গুজব এবং অপতথ্যের মোকাবেলা করতে হবে। এজন্য আমরা মানহানির মামলা দায়ের করতে পারি এবং এজন্য 2 বছর পর্যন্ত শাস্তির বিধান রাখা আছে, সঙ্গে অর্থদণ্ডও আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যখন দেখছি, এখন যখন সংস্কারের প্রস্তাব উঠেই এসেছে, সাইবার নিরাপত্তা আমরা আইন বলি, তথ্য প্রযুক্তি আইন বলি, বা আপনি যখন প্রথমে এই বলছিলেন দ্বন্দ্ববিধি 1860-এর 501 বা 502, যেটি আমরা ইতিমধ্যে ব্যবহার করে থাকছি, নতুন সংস্কারের ক্ষেত্রে আপনি কি প্রস্তাব করতে চান, বা কোন ধরনের সংস্কারটা কি কি যুক্ত হলে বা কি কি বাদ হলে আসলে আমাদের জন্য সেটি লাভবান হবে, কি বলবেন? নতুন সংস্কারের ক্ষেত্রে মূলত তথ্য প্রযুক্তির
অনেক আধুনিক খুঁটিনাটি উঠে আসা দরকার, যেভাবে ফেক ভিডিও, ফেক ইমেজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে জেনারেট করা হচ্ছে, এই বিষয়গুলো এই আইনে উঠে আসা খুবই দরকার। এবং এগুলো মূলত কিভাবে নির্ণয় করা হবে সেগুলোর বিস্তারিত পদ্ধতি শুধুই আইনে না, আইনের সঙ্গে একটি বিধিমালা তৈরি করেও খুব বিস্তারিতভাবে এবং সহজ ভাষায় ব্যাখ্যা করা দরকার। কারণ অনেক ক্ষেত্রেই যেটি ঘটে যে কোনো আইন এত জটিল ভাষা এবং টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে প্রণীত হয় যে এটি বোঝা বিচারকদের পক্ষেও অনেক কঠিন হয়ে যেতে পারে এবং এটি বোঝা আইনজীবীদের জন্য দুরূহ হয়ে যেতে পারে। আমরা যদি ব্রিটিশ আমলের আইনগুলি দেখি, ওনারা কিন্তু খুব ডিটেইলে বিভিন্ন জটিল জিনিস বিশদ ভাষায় ব্যাখ্যা করতেন, এমনকি চুরি ডাকাতি কাকে বলে সেটা নিয়ে ওনারা পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যাখ্যা দিয়েছেন, যেন এই বিষয়ে কোনো অস্পষ্টতা না থাকে এবং কত ধরনের চুরি, কত ধরনের ডাকাতি হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ফেক ইমেজ বা ভিডিও জেনারেট করে, এটা তো তার চাইতেও হাজার গুণ জটিল একটি প্রক্রিয়া। এগুলো আইডেন্টিফাই করা এটিও আরো ভয়াবহ জটিল একটি বিষয়। তাহলে সেক্ষেত্রে ব্যারিস্টার মুনতাসিম তানজির, আপনি কি মনে করেন এই যে সংস্কারের ক্ষেত্রে আমরা কি অন্য কোনো দেশের আইনের সংস্কারের কোনো পদ্ধতি বা মডেল কি আমরা সেখান থেকে অনুপ্রাণিত হতে পারি? কারণ ইতিমধ্যে আমরা অনেক দেশকে কিন্তু এই ধরনের সমাধানের দিকে আসতে দেখেছি, সেখান থেকে কোনো উদাহরণ দেখছেন কিনা? জি, আমি মনে করি আমাদের উন্নত দেশগুলি থেকে এবং যারা তথ্য প্রযুক্তিতে আরো সমৃদ্ধ সেসব দেশের আইনের বিভিন্ন মডেল নিয়ে আমরা গবেষণা করতে পারি এবং মূলত তাদের মডেলগুলি নিয়ে রিসার্চ করার পরই আমাদের এই কমিটি সেগুলির ভিত্তিতে একটি আইন প্রণয়ন করলে ভালো হয়। না হলে ওনারা যদি যথেষ্ট পরিমাণ সহায়তা না নেন সেই উন্নততর আইনগুলি থেকে বা আপডেটেড আইনগুলি থেকে, তাহলে আসলে কোথাও না কোথাও আসলে ফাঁক থেকে যাবে। ব্যারিস্টার মুনতাসিম তানজির, আপনি থাকুন আমাদের সাথে। মেহেদী হাসান থাকুন, একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি আপনাদের কাছে। ধন্যবাদ। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। এবারও প্রথমে প্রশ্নটা রাখতে চাচ্ছি মেহেদী হাসান আকাশের কাছে। মেহেদী হাসান আকাশ, একটা দীর্ঘ সময় ফ্যাক্ট চেকিং নিয়ে আপনি কাজ করছেন এবং নানা দিকের ব্যাপারে আপনার একটা ভালো ধারণা হয়ে গেছে। একটু জানতে চাই, নানা সময় আমরা দেখছি দেশের বাইরে থেকে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যা প্রভাব রাখছে আমাদের দেশের মানুষের মানসিকতায়, নানা অস্থিরতাও তৈরি করছে, এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার মতো খবর কিন্তু আমরা প্রতিনিয়তই দেখি। মেহেদী হাসান, আপনি কি মনে করেন এই ধরনের গুজব যারা ছড়ায় তাদেরকে কি আমরা আইডেন্টিফাই করতে পারি? ধন্যবাদ। আসলে এটা আসলে খুবই একটা টাফ প্রশ্ন। আসলে তাদেরকে আইডেন্টিফাই করতে পারি কি? আসলে যে মিস ইনফরমেশন যে চ্যানেলগুলো আছে যারা স্প্রেড করছে, এদের আসলে একটা যে আসলে যারা এটা প্রডিউস করছে, প্রডিউস আসলে করছে একজন বা দুইজন, কিন্তু সেটা সার্কুলেট হচ্ছে ব্যাপক আকারে। এর পেছনে আসলে বেশ কয়েকটা বিষয় জড়িত রয়েছে। কারো উদ্দেশ্য রাজনৈতিক, কারো হচ্ছে রেভিনিউ জেনারেট করা, বা কেউ হচ্ছে স্বপ্নদিত হয়ে বিভ্রান্ত হয়ে এগুলো সার্কুলেট করছে। এখন আসলে কোনো ইনফরমেশন আসলে প্রথমে কে সার্কুলেট করেছে এবং কে সেটা প্রডিউস করেছে সেটা পর্যন্ত যাওয়াটা আসলে বেশ একটা চ্যালেঞ্জিং পার্ট। তাই আসলে অনেক ক্ষেত্রে আমরা সেই সার্কুলেট করা ইনফরমেশন চ্যানেলটা হচ্ছে একদম না পেলেও মানে সেটা ধারে কাছে যেতে পারি। তাই এই ক্ষেত্রে দেখা যায় যে প্ল্যাটফর্ম ভিত্তিক ইস্যু রয়েছে, সাম্প্রদায়িক ইস্যুগুলো অধিকাংশ ক্ষেত্রে এক্স প্ল্যাটফর্মটা ইউজ করে প্রচার করা হয়, সেটা পরবর্তীতে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। মেহেদী হাসান, আপনি যে বলছেন অনেকটাই কাছাকাছি যাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন আইনি সহায়তা পেলে পুরোপুরি ধরা যাবে? এটা আসলে আইনি সহায়তার জন্য তো আসলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কারা আসলে এই জিনিসটা প্রডিউস এবং সেটা স্প্রেড করছে। এখন যদি আমরা সেটা পর্যন্ত নাই যেতে পারি, আসলে কার বিরুদ্ধে আমরা অ্যাকশনটা নিয়ে যাব, এটা একটা চ্যালেঞ্জিং পার্ট এখনো পর্যন্ত। তো এর জন্য আসলে একই সাথে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান এবং ডিজিটাল ইনভেস্টিগেটর যারা রয়েছে এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিতভাবে কাজ হলে সম্ভবত সেটা নিয়ে আরো বিস্তরভাবে কাজ করা যাবে এবং সে বিষয়ে আরো আগানো যাবে। তাহলে কি মনে করেন আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করার ক্ষেত্রে আইনি সহায়তা বা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কতটুকু পান? আসলে আমরা তো আসলে সেভাবে আমাদের কাজ অত দূর পর্যন্ত নয়। আমাদের কিছু ইনফরমেশন যাচাইয়ের ক্ষেত্রে আমরা তাদের সহায়তা নিয়ে থাকি। এই জন্য আসলে আমাদের সেভাবে কোলাবোরেশনের কাজ হয়ে থাকে না, তাই এখনো পর্যন্ত সেভাবে আমরা আগাইনি। আর মেহেদী হাসান থাকুন আমাদের সাথে। চলে যাচ্ছি ব্যারিস্টার মুস্তাসিম তানজিরের কাছে। ব্যারিস্টার
মুস্তাসিম তানজির, আপনি শুনছিলেন আমাদের আরেকজন অতিথি মেহেদী হাসান বেশ কিছু দিক আসলে উনি তুলে ধরেছেন। দেশের ভেতরে যারা থাকেন তাদেরকে হয়তো আইডেন্টিফাই করা গেলেও দেশের বাইরে থেকেও আমরা নানা ধরনের গুজব আপাতত ছড়াতে দেখছি, যেটা মানুষের মানসিকতায় প্রভাব ফেলে। এবং আমরা সাম্প্রতিক দাঙ্গার ক্ষেত্রেও বেশ কিছু উদাহরণ ইতিমধ্যেই গত কয়েক মাসে আমরা দেখেছি। এই বিষয়টা নিয়ে আসলে কি করা যায়? তারা তো ধরাছোঁয়ার বাইরেই থেকে গেল, একজন বা দুইজন সেই গুজব তৈরি করলো, কিন্তু হাজার হাজার অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ছে। এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী, আইন কি করতে পারে? এক্ষেত্রে আসলে যেটি করা উচিত সেটি হচ্ছে দুইটি জিনিস। একটি হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা এবং পাবলিক লিগ্যাল এডুকেশন এবং স্কুলে ফ্যাক্ট চেকিং এর বেসিক ট্রেনিং দেয়া। এই জিনিসগুলি করে সাধারণ মানুষকে যদি সচেতন করা না যায়, তাহলে গ্রামের যারা সাধারণ মানুষ আছেন বা সহজ সরল মানুষ আছেন তারা না বুঝে অপতথ্য বিশ্বাস করবেন এবং সেগুলো শেয়ারই করতে থাকবেন। সুতরাং আইনের পাশাপাশি এই দিকটিও কিন্তু জরুরি। আর এর পাশাপাশি অপরাধী সংগঠন যেটি আছে, তারা রাজনৈতিক অপরাধী সংগঠন হোক বা অন্যান্য ক্রিমিনাল সিন্ডিকেটই হোক, তাদের অর্থায়নের উৎস বন্ধ করা, এরকম বেশ কিছু পদক্ষেপ, সমন্বিত পদক্ষেপ নিতে পারলে এই কাজগুলি বন্ধ করা সম্ভব হবে। কারণ আইটি স্পেশালিস্ট যারা আছেন, যারা বিভিন্ন রকম ফেক ভিডিও জেনারেট করেন বা বিভিন্ন কাজ করেন, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে কনসার্টেড প্রোপাগান্ডার ক্ষেত্রে অর্থের বিনিময়ে এই কাজটি করেন। এই অর্থের উৎস বন্ধ করার জন্য একটি সমন্বিত পদক্ষেপ এক্ষেত্রে নেওয়া দরকার। আর উনি যেটি বলছিলেন জনাব মেহেদী হাসান পলাশ, এটি আমিও একমত। আমি অতীতেও এটি বলেছি যে আসলে ফেক আইডি খুলে দেশে বা বিদেশে কেউ যদি ভিপিএন ইউজ করে বিভিন্ন ফেক ইনফরমেশন স্প্রেড করে, তাহলে তাদেরকে হঠাৎ করে আইডেন্টিফাই করা এটি আসলে খুবই কঠিন। এজন্য এই সমন্বিত পদক্ষেপগুলো একসঙ্গে নিতে পারলে এই বিষয়টি মোকাবেলা করা সহজ হবে। ধন্যবাদ ব্যারিস্টার মুস্তাসিম তানজির, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছে পেলাম, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান আকাশকে বেশ কিছু তথ্য এবং ফ্যাক্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ দুজনকে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকার মেহেদী হাসান আকাশ। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটির স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake news scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন 71 সাথেই।